থেকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের একাডেমিক ক্লাসে। আইসিটি ক্লাসের আমরা সর্বশেষ চ্যাপ্টারে পৌঁছে গেছি এবং এই চ্যাপ্টারটা প্রোগ্রামিং ভাষা, তোমরা জানো চ্যাপ্টারটা বেশ বড়। তো এর জন্য আমরা একাধিক লেকচারে ক্লাসটা শেষ করব এবং এই চ্যাপ্টারটা যখন শুরু হয়েছে তোমরা দেখবা যে প্রথম দিকেই কিছু ব্যাখ্যামূলক পড়া আছে এবং তার পরবর্তী আমাদের প্রোগ্রামিং ভাষার যে কোডিংগুলো সেগুলো আছে। তো প্রথম ক্লাসে আমরা যে ব্যাখ্যামূলক পড়াগুলো আছে সেটা শেষ করব এবং তারপরে ক্লাসে আমরা আহ, যে সরি যে কোডিংগুলো আছে সেগুলো পড়বো। আচ্ছা, তো চ্যাপ্টারের নামটা দেখো, প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং বলতে আমরা কি বুঝি? অর্থাৎ কম্পিউটারকে আমরা যখন কোনো কমান্ড দিই, কোনো আমাদেরকে আউটপুট দেওয়ার জন্য, সেটা আমরা যে জেনারেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি এই ল্যাঙ্গুয়েজে দিলে কোনো অবস্থাতেই হয় না। যে ধরো তুমি একটা ওয়েবসাইট ডেভেলপ করবা, তো তুমি যদি বলো যে একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিতে, তোমাকে তো দিবে না। তোমাকে কি করতে হবে? নির্দিষ্ট একটা ওয়েব ল্যাঙ্গুয়েজ তার নোটপ্যাডে গিয়ে তার যে ফর্মুলা কোড লেখার, সেই ফর্মুলাতে কমান্ড দিতে হবে, তারপর ধীরে ধীরে কি হবে, একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ ডেভেলপ হবে। তো সেটাই আমরা দেখবো এখানে। অনেকগুলো প্রোগ্রামিং ভাষার নাম বলা হবে, যদিও হচ্ছে আমরা সব থেকে বেশি বিস্তারিত শিখেছি হচ্ছে ফোর্থ চ্যাপ্টারে এইচটিএমএল, যেটা সব থেকে সহজ কোডিং এর ক্ষেত্রে। এবং ফিফথ চ্যাপ্টারে যেগুলো শেখা হবে এগুলো তুলনামূলক কঠিন, কিন্তু কঠিন বলেই এগুলো হচ্ছে একদম বিস্তারিত শেখানো না, মোটামুটি যেটা হচ্ছে প্রয়োজন সেটাই শেখানো। আচ্ছা, তো প্রোগ্রামিং ভাষা কি সেটা আমরা প্রথমে দেখি। দেখো এখানে প্রোগ্রামিং ভাষার সংজ্ঞা, এবং পরীক্ষাতে যদি এটা খ নম্বর প্রশ্নে আসে, আমরা যে সিকিউ আনসার করি, সিকিউ এর খ নম্বরে যদি আসে তাহলে কিভাবে আনসার করব সেটা এখানে দেখো দেওয়া আছে। এখানে বলছে কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো নির্দেশ বা নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। তাহলে দেখো, কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যে কতগুলো নির্দেশ, যেটা আমি বললাম যে কম্পিউটারকে আমরা যে কমান্ডগুলো দিই, ঠিক আছে, কোনো কিছু, কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে, বা নির্দেশের সমষ্টিকে, মানে নির্দেশ একটা হতে পারে বা অনেক নির্দেশ হতে পারে, এই সমষ্টিকে কি বলা হচ্ছে? প্রোগ্রাম। কম্পিউটারে প্রোগ্রাম তৈরির বিশেষ ধরনের কৌশলকে কম্পিউটার প্রোগ্রাম বলে, যিনি প্রোগ্রামিং করেন তাকে প্রোগ্রামার বলে। তাহলে যিনি প্রোগ্রামিং করেন তিনি প্রোগ্রামার, এটা খুব সহজে আমরা বুঝতে পারছি। আর কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে এই যে আমরা কমান্ডগুলো দিচ্ছি, এর ফলে কম্পিউটার অ্যাকর্ডিংলি সেটা কাজ করছে, সেটাই হচ্ছে আমাদের কি কম্পিউটার প্রোগ্রাম। যে ভাষায় প্রোগ্রামিং করা হয় তাকে প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ভাষা বলে। তাহলে তোমাকে যদি খ নম্বরে কোশ্চেন করে যে প্রোগ্রামিং ভাষা কাকে বলে, তো তুমি প্রথমে নিচের এই লাইনটা আনসার করবা। এই লাইনটা সবার আগে লিখবা, লিখে তুমি স্পেস দিবে। দেওয়ার পর তুমি হচ্ছে এই যে উপরে যে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এক্সপ্লেনেশন নিচে লিখবে। অর্থাৎ তোমার কোশ্চেন আনসারিং এর নিয়ম হচ্ছে প্রথমে সঠিক উত্তরটা দিয়ে দেওয়া, তারপর সেটা ব্যাখ্যা লেখা, যাতে টিচার তোমার খাতা দেখে প্রথমে বুঝতে পারে যে তুমি সঠিক উত্তর জানো কিনা। ধরো যে তোমার খাতাতে উত্তর লেখা আছে, টিচারকে মানে উত্তরের মধ্যে খুঁজতে হচ্ছে অনেক যে আসলে উত্তরটা কোথায়, এইখানে টিচার একটু কম মার্ক দেন। আর যদি প্রথমেই উত্তরটা থাকে তাহলে টিচারের মার্ক দেওয়ার যে স্কেলটা সেটা একটু বেড়ে যায়। ঠিক আছে, তো এর জন্য চেষ্টা করবা যে খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর সবগুলাতেই প্রথমে যে প্যারাটুকু, যেমন আমরা সিকিউ যখন লিখি, ধরো যে এইখানে আমরা প্রথমেই উত্তরটা লিখে ফেলবো, তারপর প্যারা দিয়ে আমরা সব বিস্তারিত লিখবো। যখন বিস্তারিত লেখা শেষ হবে তারপর কি করবো, একটা কনক্লুশন দিয়ে দিব। তো বিষয়টা হচ্ছে এমন। তো এই অংশটুকুতেই তুমি সঠিক উত্তর লিখে দিবে। তোমাকে যদি বলে যে হচ্ছে খ নম্বরে প্রোগ্রামিং ভাষা কাকে বলে, তো তুমি প্রোগ্রামিং ভাষা কাকে বলে তুমি লিখবে, তারপরে গিয়ে বিস্তারিত ব্যাখ্যা। আচ্ছা, একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যখন কোনো প্রোগ্রাম রচনা করব, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে পরিচয় পর্ব। প্রোগ্রামিং এর প্রথমেই পরিচয় পর্ব থাকবে, যে প্রোগ্রামিংটা করা হচ্ছে তার বর্ণনা, তারপর আমরা ইনপুট দিব, মানে যে কমান্ডগুলো বা যে নির্দেশগুলো সেগুলো ইনপুট দিব। তারপর কি হবে, সেটা প্রসেসিং হবে এবং সর্বশেষ আমাদেরকে কি দিবে, আউটপুট দিবে। তাহলে এইখানে যে পাঁচটা আছে, এই পাঁচটা হচ্ছে প্রোগ্রামের বৈশিষ্ট্য। তো তোমাদের এমসিকিউ এর জন্য এই ধরনের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, যে একটি প্রোগ্রামের কয়টি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, বা কয়টি বৈশিষ্ট্য অবশ্যই থাকে, এটা হচ্ছে পাঁচটি। এমন কোশ্চেন এমসিকিউ এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব প্রোগ্রামের ভাষা। দেখো এখানে পাঁচটা প্রজন্ম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পাঁচটা প্রজন্মের ভাষার কথা বলা আছে। তো দেখো, তোমাদের যে টেক্সট বই আছে, তোমরা আবার এর পাশাপাশি বাজারের অনেক বইও পড়ো। তো মূল যে বোর্ড বইটা, এই বোর্ড বইয়ে দেখবা যে হচ্ছে আমাদের যে মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, উচ্চতর ভাষা, অতি উচ্চতর ভাষা, স্বাভাবিক, ন্যাচারাল ভাষা, এভাবে ক্লাসিফিকেশন এবং কোনটা কোন ভাষা দেওয়া আছে এবং তার প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে। এখন সব ব্যাখ্যাগুলো আমাদের স্লাইডে থাকবে না, মুখে যেগুলো বলি সেগুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে।
এবং তোমরা তো অনেকদিন ধরে ক্লাস করছো, ক্লাস করতে করতে অভ্যস্ত হয়েছো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট নেওয়া, সেটা অবশ্যই নিবে। তো প্রোগ্রামের ভাষার যত ডেভেলপমেন্ট হয়েছে, এই ডেভেলপমেন্টকে আমরা 5টা ক্লাসে ভাগ করি। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, মানে প্রজন্ম মানে কি, জেনারেশন। প্রথম প্রজন্ম মানে 1G, দ্বিতীয় প্রজন্ম 2G, তৃতীয় প্রজন্ম হচ্ছে 3G, চতুর্থ হচ্ছে 4G, আর পঞ্চম প্রজন্ম হচ্ছে কি 5G। বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে? 5G ল্যাঙ্গুয়েজ পর্যন্ত বর্তমানে আছে। তো প্রথম প্রজন্মের ভাষাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা, এটা 1945 সালে প্রথম ডেভেলপ করা হয়। দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, যেটা 1950 সালে, জাস্ট 5 বছর পরে ডেভেলপ করা হয়েছে। 3G ভাষা হচ্ছে 1960 সালে ডেভেলপ করা হয়, আহ, যেটাকে উচ্চতর ভাষা বলা হয়। 4G ভাষা যেটা, সেটা অতি উচ্চতর, 1970, এখানে টাইপিং মিস্টেক আছে একটু। আর পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে 1980 সালে ডেভেলপ করা হয়, এটাকে বলা হয় কি ন্যাচারাল ভাষা। ন্যাচারাল ভাষা মানে কি, যেটা মানুষের ভাষার মতো, যেটা মানুষের ভাষার মতো, অর্থাৎ আমরা যে ধরনের ভাষাতে কথা বলি এই ধরনের ভাষা, ঠিক আছে? মানে তুমি কমান্ডগুলো দিতে পারবে একদমই স্বাভাবিক ভাষাতে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, এইগুলার ইয়াটা কি, মেশিন কি বোঝে? শুধুমাত্র 0 এবং 1 এটা বোঝে। অর্থাৎ তুমি শুধুমাত্র 0 এবং 1, অর্থাৎ বাইনারি দিয়ে হচ্ছে যখন তুমি কোড করবা, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের অসুবিধা আছে, সুবিধা আছে, আমরা এগুলো বিস্তারিত দেখবো কিছুক্ষণের মধ্যেই। প্রথম প্রজন্মের ভাষা, মেশিন ভাষার সুবিধা, সেটা আমরা দেখি। সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। কেন সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়? কারণ আমরা দেখেছি যে প্রথম প্রজন্মের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ সেটা কি করে, শুধুমাত্র 0 এবং 1 এগুলো নিয়ে কাজ করে। তো যেহেতু বাইনারি ডিজিট নিয়ে কাজ করে, কম্পিউটারের নিজের ভাষা কি, কম্পিউটারের নিজের ভাষা হচ্ছে বাইনারি ভাষা, অর্থাৎ 0 1 0 1, বিষয়টা হচ্ছে এমন। এই কারণে ডিরেক্টলি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। এখন এই যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে, এতে কি হচ্ছে, আমাদের অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন লাগে না। মানে আমরা যেভাবে কমান্ড দিচ্ছি কম্পিউটার সেভাবেই বুঝতে পারতেছে। ধরো আমরা যদি কমান্ড দিতাম এভাবে, ABCD এসব বর্ণের মাধ্যমে কমান্ড দিতাম, যেটা আমরা কম্পিউটারে টাইপ করি সচরাচর, এটা তো কম্পিউটার বুঝতে পারে না, তাই না? তাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হতো। তখন তার অনুবাদক প্রোগ্রাম বা ইন্টারপ্রেটার প্রোগ্রাম সেটার প্রয়োজন হতো। ইন্টারপ্রেটার প্রোগ্রাম থাকবে, আমাদের সামনে পড়ানো হবে, স্লাইডে আছে, তখন তোমরা দেখবে। তো যেহেতু এটা ডিরেক্টলি কম্পিউটারের সাথে যোগাযোগ করে, এই কারণে কোনো অনুবাদক প্রোগ্রাম বা ইন্টারপ্রেটার প্রোগ্রামের প্রয়োজন হয় না। স্বল্প মেমরি প্রয়োজন হয়, যেহেতু দেখো শুধু বাইনারি ডিজিট, তাই স্বল্প মেমরির প্রয়োজন হয়। আর যদি কমান্ডটা দিতে হতো, বা আলফা নিউমেরিক যেটাকে বলা হয়, আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক মানে কি, এইখানে অ্যালফাবেট থাকবে এবং নাম্বার থাকবে, মানে ধরো যে A থেকে Z পর্যন্ত, আবার 0 থেকে 9 পর্যন্ত যা কিছু আছে সবকিছু দিয়ে যখন আমরা কমান্ড দিতাম, তখন কি হতো, এই কম্পিউটারের বেশি মেমোরি স্পেস প্রয়োজন হতো এই কমান্ডগুলো গ্রহণ করার জন্য। কিন্তু শুধু যে, যেহেতু 0 1 0 1, এর জন্য কি আমাদের বেশি স্পেস প্রয়োজন হয় না। ভিতরের গঠন বুঝতে হলে এই ভাষা জানতে হবে। এইখানে হচ্ছে মূলত একটা শব্দ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কম্পিউটারের। আরো বিস্তারিত লিখলে কম্পিউটারের প্রোগ্রামের, কম্পিউটার প্রোগ্রামের ভিতরের গঠন বুঝতে হলে এই ভাষা জানতে হবে। অর্থাৎ কম্পিউটার যে প্রোগ্রাম করে সেটা সব সময়ই বাইনারিতে, যে কারণে আমরা যদি কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ সেটা বুঝতে চাই, আমাদের এই প্রথম প্রজন্মের ভাষা যেটা মেশিন ভাষা, সেটা অবশ্যই বুঝতে হবে। এবার দেখবো যে এই ভাষার অসুবিধাটা কি। দেখো 1 নম্বরে বলছে লিখিত কোনো প্রোগ্রাম বোঝা যায় না। এখন ধরো যে তোমার সামনে এভাবে লেখা আছে 1 0 0 1 1 1 0 0, এভাবে ধরো যে অসংখ্য লেখা আছে এভাবে। এখন এখানে যে কি কমান্ড দেওয়া আছে তুমি কি কখনো বুঝতে পারবা? এটা কিন্তু একদমই অসম্ভব। যদি এমন ধরো যে 1 কোটি বার 0 1 0 1 এভাবে বিভিন্নভাবে সাজানো আছে, 1 কোটি বার, তো তোমার সামনে যদি একটা কম্পিউটারের স্ক্রিনে দেখানো হয় যে এখানে কি লেখা আছে, এটা আমাদের হিউম্যান ব্রেন কখনোই বুঝতে পারবে না। কারণ হচ্ছে এটা কম্পিউটারের জন্য বিশেষভাবে রচিত, শুধু কম্পিউটারই বুঝতে পারবে, আর কোনো ডিভাইস বা হচ্ছে আমাদের যে মানব মস্তিষ্ক সেটা বুঝতে পারবে না। 0 এবং 1 ব্যবহার করা হয় বলে লেখা কষ্টসাধ্য। অর্থাৎ তুমি যখন এই যে টাইপ করতেছো মানে শুধু 0 আর 1, শুধু 0 আর 1, মানে এটা কিন্তু তোমাকে খুবই সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো সময় ভুল হতে পারে। ঠিক আছে? মানে তুমি হচ্ছে দেখে দেখেই, ধরো আমি বললাম যে তুমি কমান্ড দিচ্ছ, তো কোথায় 0 কোথায় 1 এটা কিন্তু ঠিক রাখা খুবই কষ্ট, কারণ এখানে কোনো স্পেস নাই, কিচ্ছু নাই।
কন্টিনিউয়াসলি তোমাকে লিখেই যেতে হবে, লিখেই যেতে হবে শুধু 0 এবং 1-এর মধ্যে। তো এটা বেশ মানে কষ্টসাধ্য, এবং কি বলা যায়, এটা খুবই সেনসিটিভ, যে যে কোনো সময় ভুল হতে পারে। সময় সাপেক্ষ, মানে খুবই ধীরে ধীরে লিখতে হয় এটা, নাহলে ভুলের সম্ভাবনা আছে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। বলে দিল এখানে, ভুল নিরূপণ করা কষ্টকর, অর্থাৎ তোমার যদি ভুল হয়েই যায়, ভুলটা নিরূপণ করা কষ্টকর, কিছু ক্ষেত্রে ইম্পসিবল। যে বললাম যে ধরো 1 কোটি বার 0101 এভাবে লেখা আছে, এর মধ্যে যে কোনো এক জায়গাতে ওয়ানের জায়গায় 0 লেখা হয়ে গেছে। এখন এইটা তুমি কিভাবে নিরূপণ করবে বলো তো? ধরো যে 1 কোটি বার লেখা আছে 0110001111001101, এভাবে 1 কোটি বার লেখা আছে, এর মধ্যে একটা ভুল হয়েছে, মানে একটা ওয়ান ভুল করে 0 লেখা হয়ে গেছে। এটা কি নিরূপণ করা ইজি? ইজি না। মানে এটা মানে কি বলবো, অলমোস্ট ইম্পসিবল, প্রায় অসম্ভব। এই প্রথম প্রজন্মের ভাষা বা মেশিন ভাষাতে যদি কোড করা হয়, এই কোডের কোথাও ভুল হলে সেটা নিরূপণ করা প্রায় অসম্ভব। আচ্ছা, তো এখানে দেখো সুবিধা দেওয়া ছিল হচ্ছে 4টা, আর অসুবিধা দেওয়া আছে 3টা। তো সুবিধা অসুবিধা তোমাকে পরীক্ষা আলোচনা করতে বলতে পারে, সাধারণত খ বা গ নম্বরে। তো তুমি হচ্ছে সুবিধা 4টা 5টা 6টা, আর অসুবিধা 3টা 4টা, মানে অসুবিধা কম লিখতে হয় পরীক্ষাতে। ঠিক আছে, যেটা হচ্ছে নিয়ম এক কথায়, যে আমাদের হচ্ছে টেকনোলজির পজিটিভ সাইডটাই বেশি আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। তো অসুবিধা একটু কম লিখবে, আর সুবিধাটা একটু বেশি লিখবে। আর একটু যদি তুমি চাও, এখানে দেখো জাস্ট একটা লাইনের মধ্যে আমাদের হচ্ছে একটা পয়েন্ট শেষ করে দাও, তুমি যদি একটু বিস্তারিত লেখো, লেখাটা আরো সুন্দর দেখায়। যেমন, লিখিত কোনো প্রোগ্রাম বোঝা যায় না, এটা শুধুমাত্র কম্পিউটারের ভাষায় রচিত, যে কারণে শুধু কম্পিউটার বুঝতে পারে, মানব মস্তিষ্ক বুঝতে পারে না। তাহলে এই যে এক লাইন, এই এক লাইনটাকে তুমি কি করতে পারবা, মানে একাধিক লাইন করতে পারবা, 2 লাইন বা 3 লাইন। তখন দেখো এই যে 3টা আছে, 3টা তথ্য তুমি একটু এলাবোরেট করে একটু বাড়িয়ে লিখতে পারবা, তখন তোমার খাতাটা সুন্দর দেখাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা হচ্ছে যেটা করবা, বোর্ড বইটা ফলো করবা খুব সুন্দর করে, এবং এই তথ্যগুলো আগে থেকে মাথায় সাজিয়ে রাখবে, যে আমি যদি দেখি যে পরীক্ষাতে আসছে এই কোশ্চেনটা, আমি কিভাবে আনসার করব, কি কি তথ্য দিব, আগে থেকে সাজিয়ে রাখবে। পরীক্ষার হলে কোশ্চেন দেখার পরে যখন আমাদেরকে চিন্তা করতে হয় যে আমি কিভাবে সাজাবো, এটা একটু টাফ, সময় চলে যায়। আর তুমি যদি আগে থেকে প্রস্তুত হয়ে থাকো যে এই টপিক থেকে কোশ্চেন আসলে আমি কিভাবে উত্তর করব, তখন কোশ্চেন দেখার সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে চিন্তা ভাবনা করে লেখা যায়। তো এটা আগে থেকে একটু মেনটেন করার চেষ্টা করো। দ্বিতীয় প্রজন্মের ভাষা যেটা অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ভাষার সুবিধা দেখি আমরা আগে। প্রোগ্রামিং রচনা করা তুলনামূলক সুবিধাজনক। মানে ওইখানে যেমন ছিল শুধুমাত্র 01, অ্যাসেম্বলি ভাষাতে তো শুধুমাত্র 01 না, যে কারণে এটা তুলনামূলক সুবিধাজনক। সময় কম লাগে, এটা সহজে বুঝতে পারছো, শুধু 01 টাইপ করতে গেলে সময় বেশি লাগবে। মনে হচ্ছে এটা খুবই তো সহজ, শুধুমাত্র 0 এবং 1 টাইপ করব, কিন্তু না, এটা খুবই সাবধানতার সাথে টাইপ করতে হয়, কারণ যে কোনো সময় ভুল হতে পারে। বাট অন্য কিছু কমান্ড দিতে গেলে আমাদের খুবই দ্রুত কমান্ড দেওয়া যায়, এবং সময় কম লাগে। মেমোরি অ্যাড্রেস বিবরণ দরকার হয় না, প্রোগ্রাম পরিবর্তন করা সহজ, মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা যায়। আচ্ছা, প্রোগ্রাম পরিবর্তন করা সহজ কেন? কারণ আমরা হচ্ছে যখন দেখি যে এর মাঝে ধরো যে কমান্ডগুলো দেওয়া আছে ইংরেজি বর্ণমালাতে, তখন আমরা কোনোটা চাইলেই সহজে চেঞ্জ করতে পারি। বাট 01 হইলে কোথায় যে চেঞ্জ করতে হবে এটাই বোঝা যায় না, যে কারণে এখানে প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। আচ্ছা, এই কোশ্চেনটা পরীক্ষাতে আসার মতো কোশ্চেন। যান্ত্রিক ভাষা বনাম অ্যাসেম্বলি ভাষা, এর মধ্যে পার্থক্য দেখানো। আচ্ছা, তো তোমরা তো ক্লাসে মোটামুটি হচ্ছে কোনো কথা টথা বলার সুযোগ দিচ্ছি না। উম, কি অবস্থা বলো, তোমরা হচ্ছে কমেন্ট করতেছো তাই না? স্যার আমাকে মিউট করে দেন প্লিজ। আমার এখান থেকে মিউট করা যায় না, কথা বললেও কথা শোনা যাবে না, মাইক্রোফোনের প্রবলেম আছে। আমাদের রেকর্ডেড ক্লাসগুলো এফবি তে না দিয়ে ইউটিউবে দিলে খুব ভালো হতো। রেকর্ডেড ক্লাসগুলো তো সবই হচ্ছে মানে ইউটিউবে দেওয়া হয়, প্রত্যেকটা ক্লাসেরই ইউটিউব লিংক তোমাদেরকে দেওয়া হয়, বুঝছো? প্রত্যেকটা ক্লাসের। ভাই একটু কথা বলতে চাই। সামিরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে হচ্ছে আনমিউট করে দিচ্ছি, তুমি হ্যান্ড রেজ করো প্লিজ। আর বাকিরা মিউট করে রাখো, যার কথা আছে সে হচ্ছে হ্যান্ড রেজ করো। হুম, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। এই যে আমাদের ক্লাসগুলোতে এখন আর ফেসবুকে সবগুলো দেওয়া হচ্ছে, ফেসবুকে দেওয়া হচ্ছে, এগুলো হুম। ইউটিউবে কেন দেওয়া হচ্ছে না? আর আহ, সবার তো ফেসবুক নাই। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো এরকম। ফেসবুকে দেওয়া হচ্ছে, ইউটিউবে কেন দেওয়া হচ্ছে না? সবার তো ফেসবুক নাই। আচ্ছা ঠিক আছে, আমি বলবো একই সাথে যাতে 2 জায়গাতে স্ট্রিম দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা আমি বলবো।
উম, আর হচ্ছে তোমাদের যে ক্লাসগুলো ফেসবুকে দেওয়া হচ্ছে এর সাথে সাথে কিন্তু জুমেও হয়, বুঝছো? সবাই তো আর লাইভ ক্লাসে থাকতে পারে না। হ্যাঁ এখন দেখা যায় যে হ্যাঁ কিছু কিছু বিষয়ে সমস্যা আছে, সেগুলো আবার রিপিট করে দেখতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, আমি এটা অবশ্যই বলবো যে সাথে ইউটিউব যাতে মেনটেন করে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এমনিতে ওভারঅল তোমাদের লেখাপড়ার কি অবস্থা? মানে আশা করি লেখাপড়া ভালো করছো, আর আমরা তো একাডেমিক কোর্সের একদমই শেষে, অন্য ক্লাসগুলো আশা করি শেষ হয়ে গেছে প্রায়। আহ, আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে একটু দ্রুতই যাব, কারণ তোমরা দেখবা যে এখানকার যে পড়াগুলো খুবই ডেসক্রিপটিভ, মানে আমরা ডেসক্রিপটিভ বলতে আমরা আজকের ক্লাসে যেগুলো পড়বো এগুলো ডেসক্রিপটিভ, আর এর পরের ক্লাসে আমরা হচ্ছে কোডিং বা এইসব বিষয়গুলো শিখবো। আচ্ছা, এবার যান্ত্রিক ভাষা বনাম অ্যাসেম্বলি ভাষা এর মধ্যে আমরা পার্থক্য দেখব। দেখো, বাইনারি সংখ্যা 0 ও 1 দিয়ে তৈরি ভাষাকে যান্ত্রিক ভাষা বলে, সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্ন বা সহায়ক লিখিত ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলে। মানে এখানে খুবই সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করার সুযোগ আছে অ্যাসেম্বলি ভাষাতে, কিন্তু এইখানে শুধুমাত্র 0 এবং 1, অন্য কিছুর সুযোগ নাই। যান্ত্রিক ভাষা সংক্ষিপ্ত আকারে লেখা যায়, এ ভাষা খুব কম সময় লেখা যায়। মানে এটা সংক্ষিপ্ত আকারে, মানে 0101 এমন। আর এটা একটু বড় লেখা, বাট তোমার হচ্ছে কি দ্রুত সময় লেখা যায়। এখানে বলছে এ ভাষা কম্পিউটার নির্ভর ভাষা, এ ভাষা যন্ত্র নির্ভর ভাষা। এখন কম্পিউটার নির্ভর আর যন্ত্র নির্ভরের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, আচ্ছা, কম্পিউটার নির্ভর মানে শুধুমাত্র কম্পিউটার বুঝতে পারে 01। আর এটা যন্ত্র নির্ভর ভাষা বলতে বোঝায় যে আমাদের যে হচ্ছে ইয়াটা মানে কোডের যে হচ্ছে নোটপ্যাড, এই নোটপ্যাড ভিত্তিক, ঠিক আছে। আচ্ছা, এক কম্পিউটারে লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে পরিচালিত করা যায় না। মানে এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট কম্পিউটার বুঝতে পারে। ভিন্ন ভিন্ন যন্ত্রের জন্য ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহৃত হয়। আচ্ছা, মানে ভিন্ন ভিন্ন যে নোটপ্যাড তার জন্য ভিন্ন ভিন্ন হচ্ছে অ্যাসেম্বলি ভাষার প্রয়োজন হয়। কয়টা ক্লাস হবে এই অধ্যায়ের? এই অধ্যায়ের মনে হয় দুইটা তিনটা ক্লাস লাগতে পারে সর্বোচ্চ, এর বেশি না। তিনটা বা চারটা, এর বেশি না। তবে এই সপ্তাহের মধ্যে সব ক্লাস শেষ হয়ে যাবে, মানে ঈদের আগেই তোমাদের সব ক্লাস শেষ হয়ে যাবে। ধরো যে 2 তারিখের মধ্যেই 2 তারিখের মধ্যেই সব ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আজকে তো হচ্ছে 28, 28 তারিখ না আজকে? 28 বা 29 যা হলো। তো 2 তারিখের মধ্যে সব ক্লাস শেষ করে দেওয়া হবে, এবং তোমাদের পরীক্ষা হচ্ছে 23 তারিখে। মানে 20-21 দিন ধরে তোমরা রিভিশন করতে থাকো, এবং তোমাদের যে কোনো প্রয়োজনে মান্থলি মিটিং বা উইকলি মিটিং সেগুলো প্রয়োজনে ব্যবস্থা করা হবে তোমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য। আচ্ছা, উচ্চ স্তরের ভাষার প্রকারভেদ, একটা হচ্ছে সাধারণ কাজের ভাষা, একটা বিশেষ কাজের ভাষা। সাধারণ কাজের ভাষা হচ্ছে যে ভাষা দিয়ে সব ধরনের কোডিং করা যায়, ঠিক আছে, সব ধরনের কোডিং করা যায়। আর বিশেষ কাজের ভাষা যেটা, সেটা শুধুমাত্র একই কাজ, মানে একটা বিশেষ কাজের জন্য। ঠিক আছে, ধরো যে যেটা দিয়ে আমি বললাম যে একটা নির্দিষ্ট ধরনের ওয়েবসাইট ডেভেলপ করা যায়, ওইটা দিয়ে আর অন্য কোনো ধরনের ওয়েবসাইট ডেভেলপ করা যাবে না। বা যেটা দিয়ে হচ্ছে গেম ডেভেলপ করা যায়, সেটা দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করা যাবে না। যেটা দিয়ে হচ্ছে কোনো ভিডিও ডেভেলপ করা যায়, সেটা দিয়ে গেম ডেভেলপ করা যাবে না। মানে বিশেষ মানে জাস্ট একটা কাজই করতে পারে সে। আর সাধারণ কাজের ভাষা হচ্ছে যে সব ধরনের কোডিং করতে পারে, বিষয়টা হচ্ছে এমন। কিছু উচ্চ স্তরের ভাষা সম্পর্কে আলোচনা। দেখো, এই বিস্তারিত আলোচনা তোমাদের হচ্ছে টেক্সট বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা বিস্তারিত আলোচনা তো এখানে লেখা সম্ভব না। আর আমরা হচ্ছে এই ক্লাসটা দ্রুত নিচ্ছি। শুধু এটা না, আমি তোমাদের হচ্ছে রিসেন্ট যেই ক্লাসগুলো নিয়েছি চেষ্টা করেছি 1 ঘন্টার মধ্যে রাখার, যাতে তোমরা বাসাতে লেখাপড়া করার জন্য ইনাফ টাইম পাও। হ্যাঁ, কারণ যেহেতু প্রায় 3টা 4টা করে ক্লাস তোমাদের এখানে হচ্ছে, তো প্রত্যেকটা ক্লাস যদি 1-1.5 ঘন্টার মধ্যেই থাকে, তাহলে তোমরা বাসাতে একটু পড়ালেখার জন্য বেশি টাইম পাবে। দেখো, এখানে উচ্চ স্তরের ভাষার মধ্যে সি, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, জাভা, ওরাকল, অ্যানালগ, ফোরট্রান, পাইথন এগুলো দেওয়া আছে। টেক্সট বইতে দেখবা যে প্রত্যেকটা ভাষা কিভাবে উদ্ভব হয়েছে, কোন কাজ, এগুলো দেওয়া আছে। এবং যখন সি প্লাস প্লাস পড়বা, এইটার জন্য একটা বিষয় মনে রেখো, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড, আমি একটু ক্লিয়ার করে লিখি, হাতে লেখা পরে বুঝতে পারবে না না হলে। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া হচ্ছে ভিজুয়াল বেসিক, জাভা, ওরাকল, অ্যানালগ এগুলো অল্প অল্প পড়লেই হবে, বাট সি++ বা সি++ এটা একটু বেশি দেখো, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? চতুর্থ প্রজন্মের ভাষা যেটা 4G,
কম্পিউটারের ডিজিটাল ডিভাইসে অতি সহজ ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL বলে, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলে। যেমন এসকিউএল, ভিজুয়াল বেসিক, ওরাকল, নোম্যাড, RPC 3, ফোকাস, ইন্টেলেক্ট, BPM। ঠিক আছে, তাহলে এটা কি? কম্পিউটারের ডিজিটাল ডিভাইসে অতি সহজ ব্যবহারের জন্য, অতি সহজ ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বলে। চতুর্থ প্রজন্মের ভাষার বৈশিষ্ট্য কি? মুক্ত প্রকৃতির ভাষা, মানে যেটা হচ্ছে অনেকটাই মানুষের ল্যাঙ্গুয়েজের মতো। আর ফিফথ জেনারেশনের যেটা, সেটা একদমই মানুষের ল্যাঙ্গুয়েজের মতো। ডেটা সংরক্ষণ, প্রবেশ, মডিফাই, ডিলিট, আপডেট অনুসন্ধানের কাজে ব্যবহার করা হয়। ইন্টেলিজেন্ট কম্পাইলারের প্রয়োজন হয়। কম্পাইলারটা কি? কম্পাইলার হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। এখন কেন অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়? এর কারণ হচ্ছে এটা অনেকটা মানুষের ভাষার মতো। আর মানুষের ভাষার মতো যেটা, সেটা তো আর কম্পিউটার বুঝতে পারবে না, যে কারণে ইন্টেলিজেন্ট কম্পাইলারের প্রয়োজন হয়। যেটা এই যে মানুষের ভাষার মতো ভাষাকে কম্পিউটারের ভাষা, যেটা 0101, ওই যে মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটাতে কনভার্ট করতে পারে। কাজ করা সহজ, মানুষের ভাষার মতো, যেটা তোমাদেরকে বলেছি, যেটা অনেকটাই মানুষের ভাষার মতো। এই ভাষায় ব্যবহারকারী নিজস্ব চিন্তাভাবনা প্রয়োগের সুযোগ নাই। তার মানে কি, যে এটা মানুষের ভাষার মতো, তার মানে তুমি যে মানুষের মতো ইচ্ছা মতো কথা বলবা, বিষয়টা কিন্তু এমন না। তোমাকে একটা নির্দিষ্ট কমান্ডের মধ্যে থাকতে হবে। এবং যখন তোমাদের HTML পড়িয়েছি, ধরো যে HTML এর কথা আমি যদি বলি, ধরো যে এই বডি একটা কমান্ড ছিল না, এটা তো মানুষের ভাষার মতোই, বডি তো মানুষেরই ভাষা, এভাবে কথা বলি। বাট তুমি যদি হচ্ছে এভাবে বডি লেখো, এই কমান্ড কি কাজ করবে? কাজ করবে না। বা তুমি যদি হচ্ছে এভাবে লেখো, এই কমান্ড কাজ করবে না। মানে এটা মানুষের ভাষা তাই বলে যে তুমি হচ্ছে নিজের চিন্তা ভাবনা, নিজে যেভাবে ভাবতেছো সেভাবেই কমান্ড দিবা, তাইলে কিন্তু হবে না। একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকতে হবে তোমাকে। তো HTML এর নিয়ম ছিল যে তোমাকে সবই হচ্ছে স্মল লেটারে লিখতে হবে। তো এখানে বিষয়টা এমন, এখানে যে শর্ত আছে, সেই শর্তের মাধ্যমে লিখতে হবে। স্যার, HTML তো কেস সেন্সিটিভ না। না, HTML এর সবই ছোট হাতের। HTML এর সবই ছোট হাতের, ওইখানে তোমার হচ্ছে ইয়া করার কেস, ইয়া মানে বড় করার সুযোগই নাই। মানে তুমি যদি সবই হচ্ছে আপার কেসে লিখতে চাও, এই সুযোগই তো নাই। HTML এর সবই ছোট হাতেরই আসে। আচ্ছা, C++, এগুলো কি থার্ড জেনারেশনের? হ্যাঁ, এগুলো থার্ড জেনারেশনের। আচ্ছা, না না, এগুলো ফোর্থ জেনারেশনে আছে। এখানে হচ্ছে ফোর্থ জেনারেশনেরও কিছু আছে। তো এটা হচ্ছে এই যে নিচে যেগুলো আছে, ফোর্ট্রান, এগুলো ফোর্থ জেনারেশনেরও আছে। এগুলা হচ্ছে ফোর্থ জেনারেশন গেল। এর অসুবিধা কি? বেশি মেমোরির প্রয়োজন হয়, যেহেতু মানুষের মতো ভাষা, বেশি মেমোরির প্রয়োজন হয়। হার্ডওয়্যারের ধারণ ভাইয়া, ক্ষমতার উপর নির্ভরশীল। হ্যাঁ, বলো। কোনটা কোন জেনারেশনের ভাষা এগুলো একটু আলাদা আলাদা করে উল্লেখ করে দিয়েন, এগুলো ঝামেলা লাগে যখন MCকিউ জিজ্ঞাসা করে কোনটা আচ্ছা কোন আচ্ছা জেনারেশন। আচ্ছা তখন আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা হচ্ছে টেক্সট বইয়ে লাগে। আছে। টেক্সট বইয়ে আছে, তারপর আমি হচ্ছে উল্লেখ করে দিব। ঠিক আছে, তোমাদের টেলিগ্রাম গ্রুপে লিখে দিব না আরো সবগুলা, আমার এখানে তো সবগুলা নাই। ঠিক আছে, আর এখানে আচ্ছা, স্পেসিফিক ভাবে আলাদাও করা নাই। আহ এই চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস হবে বললাম না, হচ্ছে 3 থেকে 4টা ক্লাস লাগতে পারে সর্বোচ্চ। আর এখানে সবগুলো ল্যাঙ্গুয়েজ লেখাও না, যে কারণে তুমি টেলিগ্রামে একবার আমাকে মনে করাই দিও। ICT, সরি, ওই যে কোনো জিজ্ঞাসা সেকশনে আমি হচ্ছে এখানে তোমাদেরকে লিখে দিব। গ্রুপে লিখবো? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আমি আজকে রাতে হবে না, মানে কালকে আমি লিখে দিব না। যদি কালকে আমি দিতে ভুলে যাই, তারপর হচ্ছে তুমি অবশ্যই মনে করে দিও। বলবো না তাহলে। হার্ডওয়্যারের ধারণ ক্ষমতার উপর নির্ভরশীল, কারণ এখানে যেহেতু হচ্ছে মানুষের মতো ল্যাঙ্গুয়েজ, এখানে প্রচুর পরিমাণে মেমোরি স্পেস প্রয়োজন হয়। তো হার্ডওয়্যারের যদি মেমোরি স্পেস কম থাকে, হার্ডওয়্যার মানেই হচ্ছে কম্পিউটারের ইনবিল্ট মেমোরি, এটা যদি হচ্ছে স্পেস কম থাকে, তাহলে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। বেশি ডিস্ক স্পেসের প্রয়োজন হয়। ডিস্ক হচ্ছে এটা আর একটা মেমোরি। ঠিক আছে, মানে আমরা হচ্ছে যে হার্ড ডিস্ক ব্যবহার করি, সেটার কথা বলা হচ্ছে এখানে, হার্ড ডিস্ক। আচ্ছা, প্রোগ্রামের আকার বড় হয়, যেহেতু মানুষের মতো ভাষায় লেখা হয়, তার মানে প্রোগ্রামের আকার অবশ্যই কি হবে? বড় হবে। পঞ্চম প্রজন্মের ভাষা, মানুষের মতো স্বাভাবিক ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ব্যবহারের চেষ্টা চলছে। মানে এটা এখনো মানে অন প্রোগ্রেস, মানে এটা ডেভেলপমেন্টের কাজ প্রোগ্রেসে চলতেছে। ঠিক আছে, প্রোগ্রেসিং। আচ্ছা, তো এটার হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা, দেখো প্রোলগ, OPS 5, মার্কুরি, এগুলা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। এখন আমরা দেখব অনুবাদক প্রোগ্রাম। আচ্ছা, তো অনুবাদ বলতে আমরা কি বুঝি? চলতি কথায় আমরা বাংলাতে কথা বলছি, এটাকে কেউ যদি ইংলিশে কনভার্ট করে দেয়, ইংলিশে ট্রান্সলেট করে দেয়, সেটা হচ্ছে অনুবাদ করা, তাই না? তো কম্পিউটারকে আমরা যে কমান্ডগুলো দিচ্ছি, এই কমান্ডগুলোকে যখন কম্পিউটার নিজের ভাষাতে কনভার্ট করে নিচ্ছে প্রোগ্রামের মাধ্যমে, এখানে কিন্তু প্রোগ্রামের কথা হচ্ছে সবকিছু, মানে অন্য কোনো সেন্স থেকে না।
তো প্রোগ্রামের কমান্ডগুলো যখন কম্পিউটার নিজের ভাষাতে 01011110 এভাবে যখন কনভার্ট করে নিচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি, এই অনুবাদ হয়ে যাওয়া। এবং এই অনুবাদ কম্পিউটার নিজে নিজে করে না, সফটওয়্যারের মাধ্যমে করে। তো যে সফটওয়্যার বা যে প্রোগ্রামের মাধ্যমে করে সেগুলোকে কি বলা হয়, অনুবাদক প্রোগ্রাম বা অনুবাদক সফটওয়্যার। এখানে যে সংজ্ঞাটা দেওয়া সেটা হচ্ছে, যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামের বস্তু অবজেক্ট প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেটরের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। ধরো যে এইখানে আমি দিলাম হচ্ছে প্রোলগ ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং এর জন্য আমি হচ্ছে কমান্ড দিচ্ছি। তো সেটা কি হবে, একটা ট্রান্সলেটর সেখানে যুক্ত হবে। কি কি আছে, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, তাই না? আচ্ছা, ইন্টারপ্রেটার ধরো এখানে যুক্ত হলো, হওয়ার পর সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাচ্ছে। মেশিন ল্যাঙ্গুয়েজ, এই যে এখানে একটা ইন্টারপ্রেটার যুক্ত হলো, এটাই হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এই অনুবাদক প্রোগ্রামটা কি। এখন এই অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। এখানে দেখো দেওয়া, প্রথমে হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলারটা কি? অ্যাসেম্বলার হচ্ছে আমরা যেটা শিখেছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা মানে দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা, এটা শুধুমাত্র ওই অ্যাসেম্বলি ভাষা যেটা ছিল, অ্যাসেম্বলি ভাষাকে কনভার্ট করে, মানে হচ্ছে ভাষাকে প্রোগ্রাম করে, আমি লিখে দিলাম, মানে সেটা হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামে রূপ দেয়। শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটারের প্রোগ্রামে রূপান্তর করে বা হচ্ছে অনুবাদ করে যে সফটওয়্যার, সেটা হচ্ছে অ্যাসেম্বলার। ঠিক আছে, শুধু একটা ল্যাঙ্গুয়েজকে। এবার আসি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারটা আগে বোঝায়। ইন্টারপ্রেটার হচ্ছে প্রত্যেকটা বিট বাই বিট রূপান্তর করে। ঠিক আছে, ধরো যে তুমি কোনো কমান্ড দিয়েছো, এর প্রত্যেকটা বিট আলাদা আলাদা করে ইন্টারপ্রেট করবে, এটা হচ্ছে ইন্টারপ্রেটার। আর কম্পাইলার যেটা, সেটা হচ্ছে তোমার পুরো কমান্ডকে একসাথে রূপান্তর করবে। তাহলে কি বুঝতে পারলা, এখানে যে প্রোগ্রাম তিন প্রকার, মানে অনুবাদক প্রোগ্রাম যে তিন প্রকার, এই অনুবাদক প্রোগ্রাম তিন প্রকারের, কাজ তিন ধরনের। অ্যাসেম্বলার যেটা, সেটা অ্যাসেম্বলি ভাষাকে শুধুমাত্র প্রোগ্রামে রূপান্তর করে। কম্পাইলার যেটা, সেটা পুরো কমান্ডকে একসাথে রূপান্তর করে। আর ইন্টারপ্রেটার যেটা, সেটা হচ্ছে বিট বাই বিট রূপান্তর করে। আচ্ছা, তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আহ এখানে ঠিক আছে, ওকে। তো আচ্ছা, এখানে বলছো স্যার হাফ অ্যাডার, ফুল অ্যাডার বাকি ছিল, স্যার বলছিলেন ভিডিওটা দিবেন। ও আচ্ছা, সেটা আমার খেয়ালই নাই। আসলে এতগুলো ক্লাসের কাজ করতে হচ্ছে একসাথে, আবার হচ্ছে এটা আমি দিয়ে দিব, এটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে হাফ অ্যাডার না, শুধুমাত্র ফুল অ্যাডারটা বাদ ছিল, ফুল অ্যাডারটা দিয়ে দিব। এইখানে হচ্ছে তোমাদের এই যে একাডেমিক ক্লাস শেষ করার একটা হ্যাসেল, তারপরে যে কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস, এই যে আজকে রাত 10টায় তোমাদের ক্লাসটা হবে, এটা আমি নিব। তারপরে যে তোমার গত বছরে যারা হচ্ছে সেকেন্ড টাইমার ছিল, ওদের জন্য এই যে অ্যাডমিশন জার্নির গল্প শুনি, এটা রেডি করা। তারপর তোমাদের একাডেমিকের সবগুলোর মডেল টেস্ট হবে, এগুলার কোশ্চেন তৈরি করা। আবার কিছু হচ্ছে তোমাদের ফ্রি ভিডিও, মানে সেকেন্ড টাইমের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য এই তিনটা চারটা ভিডিও, এগুলার কাজ করতে, মানে মোটামুটি ভাবে বেশ প্রেশারের মধ্যে যাওয়া লাগছে, যে কারণে অনেক কিছুই খেয়াল থাকছে না পরবর্তীতে। ওকে, এটা দুইবার হয়ে গেছে। প্রোগ্রাম তৈরির ধাপ। দেখো তোমরা হচ্ছে যখন এই চ্যাপ্টারের প্র্যাকটিক্যাল গুলো করেছো, আশা করি সবার প্র্যাকটিক্যাল করা শেষ, যেহেতু আর অল্প কিছুদিন আছে পরীক্ষা। তো এই প্র্যাকটিক্যালে দেখবা যে এই ধাপে ধাপে সবকিছু সাজানো থাকে, তাই না? তো এই ধাপগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যখন কোনো প্রোগ্রাম করি, প্রোগ্রামেরও অনেকগুলো ধাপ থাকে। প্রথম হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, মানে তুমি কোন গ্রাউন্ডে প্রোগ্রাম রচনা করবে। সমস্যা বিশ্লেষণ, অর্থাৎ এখানে কোন ধরনের প্রোগ্রামিং করতে হবে, ঠিক আছে সেটা। প্রোগ্রাম ডিজাইন, মানে এখন তুমি একটা রোড ম্যাপ তৈরি করলা। যে আমরা যখন একটা সিলেবাস দেখি কোনো কিছুর, আমরা মানে চিন্তা করি না যে আমি এভাবে 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 শেষ করবো এটা।
এটা হচ্ছে কি প্রোগ্রাম ডিজাইন। মানে আমি প্রথমে কোন ধরনের কমান্ড দিয়ে শুরু করব, তারপর হচ্ছে কোথায় মুভ করবো, এটা হচ্ছে তুমি একটা মানে ডিজাইন। এমন না যে তুমি কাগজে কলমে ডিজাইন করতেছো, মানে তুমি মাথার মধ্যে চিন্তা করতেছো। এইবার প্রোগ্রাম উন্নয়ন, এটাই হচ্ছে প্রোগ্রামিং মূলত। ঠিক আছে, মানে প্রোগ্রাম ডেভেলপ, প্রোগ্রামিং যেটাকে বলে এইটাই, এটাই হচ্ছে প্রোগ্রামিং। ওকে। প্রোগ্রাম বাস্তবায়ন। এবার মানে তুমি যে প্রোগ্রাম করলা, লিখলা, এটা যখন তুমি এন্টার দিবা, মানে এটা যখন তুমি এন্ট্রি করাবা, তখন তুমি কি করবা, মানে এর যে আউটপুটটা তখন তুমি পাবা, এটাই হচ্ছে বাস্তবায়ন। এবার হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনটা আসলে কি? তুমি যে একটা প্রোগ্রাম তৈরি করলা, এটা চুরি হতে পারে না, পাইরেসি হতে পারে না। ধরো তুমি একটা গেম ডেভেলপ করলা, এই গেমটা তো হচ্ছে আমি আমার নামে চালাই দিতে পারি, যে এটা হচ্ছে আমি ডেভেলপ করছি। তো এর জন্য কি করতে হয়, একটা ডকুমেন্টেশন করতে হয়, মানে এর একটা লাইসেন্স করতে হয়, একদম সোজা কথায় বলতে গেলে, যে এটা একটা তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির মালিক হচ্ছে তুমি, এর জন্য একটা লাইসেন্স করতে হয়, সোজা কথায়। তো এইগুলাকে বলা হয় আইপি, বুঝছো? আইপি মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ঠিক আছে। আচ্ছা। তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এর তুমি যদি হচ্ছে এগুলো চুরি করো, তাহলে তোমার শাস্তি কি হবে, সব কিছুর জন্য আইন আছে। আইপি ল যেটাকে বলে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। প্রোগ্রামের রক্ষণাবেক্ষণ। ধরো যে তুমি একটা প্রোগ্রামিং এর মাধ্যমে গেম ডেভেলপ করেছো বা একটা ওয়েবসাইট ডেভেলপ করেছো, কিছু একটা করেছো। ধরো এই যে ইউটিউব তৈরি হয়েছে, ফেসবুক তৈরি হয়েছে, জুম তৈরি হয়েছে, এগুলো কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে, প্রোগ্রামিং এর ফল এগুলো। তো এইগুলা সব সময় পর্যবেক্ষণে রাখতে হয়। যেমন দেখো যে তোমরা তো আমাদের অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হচ্ছে, দেখছো যে ওয়েবসাইটে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, এই ওয়েবসাইটটা কিন্তু প্রোগ্রামিং করে ডেভেলপ করা। তো এইটাকে কিন্তু সব সময়ই নার্সিং করতে হয়, সব সময়ই রক্ষণাবেক্ষণ করতে হয়, নাহলে কি হবে, এই প্রোগ্রাম কাজ করবে না, মানে এই ওয়েবসাইট কাজ করবে না। ঠিক আছে। তো আচ্ছা, বাগ কোনটার পার্ট? আচ্ছা, বাগ হচ্ছে ওয়েবসাইটের ভুল, এটা কিছুক্ষণ পরেই আসবে। বাগ বলতে বোঝায় ওয়েবসাইট না, একদম সোজা কথায় বলতে গেলে প্রোগ্রামিং এর, মানে যখন তুমি প্রোগ্রামিং করছো তখনই ভুল। বাগ হচ্ছে প্রোগ্রামিং এর ভুল। আচ্ছা, ধরো যে তুমি প্রোগ্রাম করতে করতে ভুল কমান্ড দিয়ে ফেলছো। ঠিক আছে, এখন তো প্রোগ্রাম ঠিকমতো কাজ করবে না, মানে তুমি যখন সেটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে যাবা ঠিকমতো কাজ করবে না। এটাকে বলা হয় বাগ, প্রোগ্রামিং এর ভুল। এমনিতে বাগ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পোকা। ঠিক আছে, মানে কোনো কিছুতে যখন পোকা ধরে যায় বা পোকা আক্রমণ করে, তখন আমরা সেটাকে কি বলি, মানে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, বা ওই জায়গাটা আমাদের কি করতে হবে। ধরো যে একটা আপেলে হচ্ছে একটা পোকা সেটা ছিদ্র করছে, তার মানে কি ওই জায়গাটা ক্ষত হয়ে গেছে। তো তোমার প্রোগ্রামিং এ যখন তুমি কোনো ভুল করো, তার মানে ওই জায়গাটা ক্ষত হয়েছে, সেটা ঠিক করতে হবে। মানে অনেকটা হচ্ছে পোকাতে কামড় দেওয়ার মতো, এই কারণে এটাকে বলা হয় বাগ। আর এই বাগ তোমাকে যখন ঠিক করতে হয়, সেটাকে বলা হয় ডিবাগ। ঠিক আছে। আর এই ডিবাগ করার কাজটাকে বলা হয় ডিবাগিং। প্রোগ্রামিং এর ভুল ঠিক করাকে বলা হয় ডিবাগিং। আচ্ছা, এবার আসি অ্যালগরিদম। কোনো একটি সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি, তাকে অ্যালগরিদম বলে। অর্থাৎ দেখো যে তুমি এই যে সাজাচ্ছ প্রোগ্রাম, তুমি ডেভেলপ করার জন্য এই যে ধাপে ধাপে সবকিছু মানে কমান্ড গুলো সাজাচ্ছ, এই ধাপে ধাপে সাজানোটাই হচ্ছে অ্যালগরিদম। এখানে বলছে দেখো, যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিকভাবে সাজাতে হবে। যুক্তিসম্মত মানে কি, লজিক্যাল, তাই না? আমরা যত প্রোগ্রাম রচনা করি সেগুলো অবশ্যই কি হতে হয়, লজিক্যাল হতে হয়। একদম ইললজিক্যালি কমান্ড দিলে কি কাজ করবে, করবে না। পর্যায়ক্রমিক ভাবে মানে এই যে একটা প্রোগ্রামে যে ধাপগুলো আছে না, এই ধাপগুলো মেনটেন করে যখন সমাধান করা হয়, সমাধান করা মানে ডেভেলপ করা, প্রোগ্রাম ডেভেলপ করা, যখন এভাবে প্রোগ্রাম ডেভেলপ করা হয় তখন সেটাকে কি বলা হয়, অ্যালগরিদম বলা হয়। ঠিক আছে, এখন তোমাকে যদি পরীক্ষাতে ক নম্বরে কোশ্চেন করে অ্যালগরিদম কাকে বলে, তুমি অবশ্যই এটা উত্তর লিখবে। অ্যালগরিদম তৈরির শর্ত কি? সহজবোধ্য হতে হবে। মানে তুমি যে হচ্ছে ধাপে ধাপে যে কমান্ড গুলো দিয়েছো, যতটুকু সম্ভব সহজবোধ্য হতে হবে, যাতে সহজে বোঝা যায় দেখে। স্পষ্ট হতে হবে, মানে এটার মধ্যে কোনো মানে আহ কি বলে এটাকে, দ্ব্যর্থকতা মানে দুই অর্থ বোঝাচ্ছে এমন কিছু থাকা যাবে না, বা হচ্ছে ভেগনেস যেটাকে বলে মানে অস্পষ্টতা, এগুলো থাকা যাবে না। সসীম সংখ্যক ধাপে সমস্যা সমাধান হতে হবে। এই যে যে কোনো একটা কিছু তুমি সমস্যা সমাধান করতেছো, এটার একটা নির্দিষ্ট সংখ্যক ধাপ হতে হবে। যে ধরো যে এটা আনলিমিটেড ধাপ
পার করে ফেলতেছো, তাইলে কিন্তু হবে না। তোমরা এটা প্র্যাকটিক্যালি শিখেছো, যে দেখবা যে ওই মানে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত একটা নির্দিষ্ট সংখ্যক ধাপেই একটা প্রোগ্রাম শেষ করতে হয়েছে। এটাই হচ্ছে তোমার অ্যালগরিদম, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে অ্যালগরিদম। এটা অবশ্যই সসীম সংখ্যক ধাপে সমাধান করতে হবে, ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে। মানে এই যে তুমি একটা অ্যালগরিদম ডেভেলপ করলা, মানে অ্যালগরিদম একটা ফরম্যাট করলা, এটা যে শুধুমাত্র হচ্ছে ওই তোমার ওই কাজটা করার জন্য হলেই হবে না। এটা একটা আলটিমেট ফরম্যাট হতে হবে, যেটা যে এই যে আমি একটা গেমের জন্য একটা অ্যালগরিদম ডিজাইন করলাম, এটা যে কোনো ধরনের গেম ডেভেলপমেন্টের জন্য যাতে কাজে আসে। অ্যালগরিদমের সুবিধাটা কি? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে নাকি আমি একটু দেখি। উম, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা দেখি কার ই আছে। আতিক হাসান, মনীষা, কণা, নাবিল, নাইমা তাসনিম, নাজমুল হোসেন, নুসরাত জাহান হাফসা, রাফি রাইসুল, সাইমা নুসরাত, সোনিয়া ইসলাম নিশি, সুমাইয়া আক্তার, শ্রেয়া নাসরিন অ্যানি, সায়েদ মুনতাহিদ, জায়েদ হাসান। আচ্ছা, অ্যালগরিদমের সুবিধাটা কি? সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। মানে তুমি যখন একটা মানে যে ফ্লো চার্টের মাধ্যমে তোমরা যখন প্র্যাকটিক্যালি দেখেছো, তো তুমি মানে দেখেই বুঝতে পারছো যে আমি প্রোগ্রামটা কি জন্য করতেছি। মানে তোমার প্রোগ্রাম যদি অন্য কেউ দেখে, সে বুঝতে পারবে যে আসলেই তুমি কি জন্য এটা করতেছো। সহজে প্রোগ্রামের ভুল নির্ধারণ করা যায় যখন তোমার সম্পূর্ণ অ্যালগরিদমটা ধাপে ধাপে সাজানো থাকে। তখন কোথায় মানে বাগ আছে বা কোথায় হচ্ছে প্রোগ্রামের ভুলটা হয়েছে, সেটা তুমি বুঝতে পারবে সহজে। প্রোগ্রামের প্রচারের দিক বোঝা যায়। এটা হচ্ছে প্রচার হবে না, এটা হবে প্রসার। এটা হবে প্রসার। মানে প্রোগ্রাম কোন দিকে প্রসারিত হচ্ছে, মানে কোন দিকে যাচ্ছে ডেভেলপ হয়ে হয়ে, সেটা বোঝা যায়। জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায়। মানে একটা সহজ বিষয় বোঝো, যে তোমার ধরো খুবই জটিল সিলেবাস আছে, এটা তুমি যদি ধাপে ধাপে ভাগ করে নাও, যে আমি আজকে এতটুকু পড়বো, কাল এতটুকু পড়বো, পরশু এতটুকু পড়বো, তাহলে বিষয়টা কি সহজ হয়ে যায় না? তো এইটাও বিষয়টা এমন, যে যখন আমরা অ্যালগরিদমকে ধাপে ধাপে ভাগ করে নিই, তখন আমাদের কি হয়ে যায়, বুঝতে সুবিধা হয়। যে আমি এটা কি বা কঠিন বিষয়, মানে ধাপে ধাপে আমরা ভাগ করে নিলে বিষয়টা ডেভেলপ করা সহজ হয়। এবং প্রোগ্রামিং কিন্তু মানে আমরা বইতে পড়ি এগুলো খুবই সহজ ভাবে, মানে বইতে যতটুকু আছে, ফিফথ চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টারে, এগুলো খুবই সহজ। বাট প্র্যাকটিক্যালি প্রোগ্রামিং বা কোডিং অনেক জটিল। মানে তোমার মস্তিষ্কের মানে বেনি লেগে যাবে, মানে মস্তিষ্কে পেস লেগে যাবে, এমন অবস্থা এগুলা। মানে এগুলা খুবই জটিল, যে কারণে যারা প্রোগ্রামার, যারা হচ্ছে কোডিং জানে, এদের ভ্যালু অনেক বেশি। এবং প্রোগ্রামিং করে তুমি হচ্ছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আর্ন করতে পারো। এটা বর্তমান যুগের খুবই গ্রোয়িং একটা স্কিল। ঠিক আছে, মানে এটা স্কিল, মানে এটা না তোমাকে প্রফেশনে যেতে হবে। ধরো যে তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি স্টুডেন্ট, এবং তুমি খুব ভালো কোডিং জানো, তো তোমার হচ্ছে টিউশন করা লাগবে না বা এসব কিছু করা লাগবে না, তুমি ওই স্কিলটা কাজে লাগিয়ে অনেক টাকা আর্ন করতে পারবা। প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। মানে তোমার হচ্ছে ওই আমরা যখন পার্টে পার্টে ভাগ করছি, তখন আমরা কোনো পার্ট সেখানে অ্যাড করতে পারি, বা হচ্ছে কোনো পার্ট চেঞ্জ করে ফেলতে পারি, এগুলো সহজে করতে পারি। এবার আসি ফ্লো চার্ট। মানে এই যে আমরা দেখেছি না যে প্র্যাকটিক্যালে, যে সেগুলো ধাপে ধাপে সাজানো থাকে প্রোগ্রামগুলো, যারা করে তাদের মাথায় পোকা আছে। না, এটা তোমরা যদি শিখতে পারো, ঠিক আছে। তোমরা তো এখন এইচএসসি পরীক্ষা দিবা, তাই না? এইচএসসি পরীক্ষার পরে তোমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার পর এবং ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার মাঝে যে সময়টা, এখানে 3-4 মাস সময় পাওয়া যায়। এই 3-4 মাসে যত সম্ভব স্কিল ডেভেলপ করবা তোমরা। এই 3-4 মাসে, এই 3-4 মাস কিন্তু তোমার হচ্ছে কম্পিউটারে বা প্রোগ্রামিং এ, হ্যাঁ, স্কিল ডেভেলপ করার অনেক সুযোগ। তুমি হচ্ছে কোডিং প্রথমে যদি নাও শিখতে পারো, তুমি হচ্ছে আহ, ইয়া কাজগুলো শেখো। তোমার হচ্ছে এখন যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কাজগুলো আছে, এগুলো শিখতে পারো। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স দিয়ে ডিজাইন, ভিডিও তৈরি, ঠিক আছে, এগুলা অ্যাটলিস্ট শিখতে পারো। এগুলো তো তার কোডিং এর থেকে সহজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজগুলো শেখা। আর তার থেকেও সহজ হচ্ছে তোমার অ্যাটলিস্ট ফটোশপের কাজ। মানে ফটোশপ তার থেকেও ইজি। মানে সব থেকে ইজি স্কিল হচ্ছে ফটোশপ, তারপরে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে গিয়ে কোডিং। মানে অ্যাটলিস্ট সহজটা অন্তত শিখো, কাজে দিবে। চাইনিজ অ্যান্ড জার্মানি ভাষা শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, যে কোনো একটা ভাষা শিখতে পারো। ঠিক আছে, আমার ভাই শিখেছেন, হ্যাঁ, ভেরি গুড। যারা শিখেছে তারা অবশ্যই একটা ভালো স্কিল ডেভেলপ করেছে। আচ্ছা, ফ্লোচার্ট কেন? আচ্ছা, ফ্লোচার্ট কি, এটা তো বলা হয়নি। কোনো একটি সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক বিশেষ ধাপগুলোকে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে
প্রকাশ করা হয় তখন তাকে ফ্লো চার্ট বলে। দেখো ফ্লো চার্ট আমরা কি মানে ইংলিশেও তো ফ্লো চার্ট আছে তাই না, ইংলিশে ফার্স্ট পেপারে আসে। মানে ধাপে ধাপে আমরা কোনো একটা স্টোরিকে বর্ণনা করি খুব অল্পের মধ্যে। তো কোডিং এর ক্ষেত্রে ফ্লো চার্টটা এমন, ধাপে ধাপে আমরা একটা বিষয়কে মানে বাস্তবায়িত করি। ফ্লোচারটা কিন্তু জাস্ট এমন, তাছাড়া কঠিন কিছুই না। এগুলো কতগুলো চিহ্নের সাহায্যে, যে অ্যারো চিহ্ন, মানে বিভিন্ন প্রকার বক্স আছে, বক্সগুলো আবার নির্দিষ্ট মিনিং আছে, ঠিক আছে, সেগুলো সবকিছু দেখানো হবে। তো এই যে এর মাধ্যমে যে প্রকাশ করা সেটাই হচ্ছে ফ্লোচার্ট বা এখানে প্রবাহিত না, ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে, প্রবাহ চিত্র বলে। ঠিক আছে, ফ্লোচার্টের বাংলা হচ্ছে প্রবাহ চিত্র। ফ্লোচার্ট কেন দরকার? সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। মানে তুমি হচ্ছে ফ্লোচার্ট দেখে বুঝতে পারবা যে মানে ওই অ্যালগরিদমের মতোই উদ্দেশ্যগুলো তুমি বুঝতে পারবা। প্রোগ্রামের ভুল নির্ধারণে সহায়তা করে, প্রোগ্রাম রচনায় সহযোগিতা করে, প্রোগ্রাম পরিবর্ধন আর হচ্ছে সহজে সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়। মানে অ্যালগরিদমের মতোই বিষয়টা, ঠিক আছে, অ্যালগরিদমটাকেই ফ্লোচার্টের মাধ্যমে পরবর্তীতে প্রকাশ করা হয়। ফ্লোচার্টের প্রকারভেদ: একটা সিস্টেম ফ্লোচার্ট, একটা প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্টটা কি, মানে তুমি যে একটা ওয়েতে মানে প্রোগ্রামটা ডেভেলপ করতেছো সেটা। আর প্রোগ্রাম ফ্লোচার্ট মানে অরিজিনাল যে প্রোগ্রামটা, মানে তোমার যে কমান্ডগুলো এগুলাকে ধাপে ধাপে চিহ্নের সাহায্যে প্রকাশ করা। আচ্ছা, ফ্লোচার্টের মৌলিক গঠন এগুলো কিন্তু আমাদের শিখতে হবে, বুঝছো? মানে এখানে জাস্ট এই যে দেখাইলাম বিষয়টা কিন্তু এমন না, এগুলো আমরা সবই শিখবো। বাট আমরা প্রথম ক্লাসে ডেসক্রিপটিভ বিষয়গুলো যখন পড়ে ফেলছি তখন আমাদের মানে মূল যে পড়ালেখাটা এটাতে তখন সুবিধা হবে। মানে তখন বারবার এক্সপ্লেন করতে হবে না যে এটা কি এটা কি এটা কি, এগুলো বারবার এক্সপ্লেন করতে হবে না। জাস্ট মানে তোমার সামনে একটা কনসেপ্ট থাকবে পুরা মানে অধ্যায়ের বা পুরা চ্যাপ্টারের ডেসক্রিপটিভ বিষয়গুলোর একটা ধারণা থেকে যাবে। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে? ওয়েব ডেভেলপিং শিখছে সাইয়েদ মুনতাহিদের ভাই, এটা খুবই ভালো করছে। ঠিক আছে, ওয়েব ডেভেলপিং মানে ওয়েবসাইট ডেভেলপ করা, এটা খুবই ভালো। মানে যে কোনো ওয়েবসাইট ডেভেলপ করা, যেমন ধরো আমাদের যে ওয়েবসাইটটা এটাও তো একজন ডেভেলপ করছে তাই না, একজন ইঞ্জিনিয়ার, তিনি ডেভেলপ করছেন। তো এটা হচ্ছে তার স্কিল, তার স্কিলের মাধ্যমে সেইটা ডেভেলপ করতে পারছে। তো এই এই বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডেভেলপ করা, বা হচ্ছে ধরো যে তুমি একটা বিষয় শেখায় দেখায়, এই যে চিঠি নামে একটা অ্যাপ আছে না, চিঠি, এটা কিন্তু বাংলাদেশে একজন স্টুডেন্ট ডেভেলপ করছে। ঠিক আছে, এবং এটা যত ইউজার আছে, ঠিক আছে, যত মানুষ ওটা ডাউনলোড করতেছে, যত মানুষ ওটা ব্যবহার করতেছে, এই সবগুলো থেকে তার আর্ন হচ্ছে। এবং এই অ্যাপগুলোতে যখন এই ওয়েবগুলোতে যখন আমরা ঢুকি, ওয়েবসাইট গুলোতে, সেখানে দেখো বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসে। খেয়াল করছো? যে কোনো ওয়েবসাইটে ঢুকলে দেখবা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসে বিভিন্ন প্রোডাক্টের, এমন। তো এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিভাবে আসে? এরা মূলত ওই যে হচ্ছে ওয়েবসাইট যিনি ডেভেলপ করছেন তাকে টাকা দেয়, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য, যে আপনার ওয়েবসাইটে যারা স্ক্রল করবে এত সেকেন্ডের বা এতবার এই অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে, এর জন্য নির্দিষ্ট সংখ্যক টাকা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। তার মানে কি, দেখো সে একটা ওয়েবসাইট ডেভেলপ করে রাখছে, এখান থেকে তার আর্নিং হচ্ছে। তারপর দেখো পাঠাও, উবার, এইসব অ্যাপগুলো যারা ডাউনলোড করছে, উবার আমাদের দেশের না, পাঠাও আমাদের দেশের। তো এইগুলা যারা ডেভেলপ করছে তারা কত টাকা আর্ন করতেছে, হিউজ টাকা আর্ন করতেছে। তারপর দেখা হচ্ছে আরো আমাদের দেশে অনেকে হচ্ছে গেম ডেভেলপ করছে, এটা হয়েছে। কোডিং শিখার ইচ্ছে আছে, হ্যাঁ এটা শিখতে পারো, এটা খুবই ফ্রুটফুল, এটা বর্তমান প্রজন্মের জন্য খুবই ফ্রুটফুল। আচ্ছা, ফ্লো চার্টের মৌলিক যে গঠন: সরল অনুক্রম, মানে সিম্পল সিকোয়েন্স, মানে যেটা সরাসরি সোজা গমন করে। নির্বাচন, লুপ বা চক্র, এই লুপ খুব সুন্দর করে শিখবো আমরা, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে জাম্প। জাম্প হচ্ছে আমরা ওইখানে দেখবা যে আহ, যে ইয়াটা মানে এর জন্য আলাদা হচ্ছে কোডিং এর ইয়ে আছে, তোমার কমান্ড আছে, সেগুলো সহকারে আমরা শিখবো। এবার সেই সুডো কোড, সুডো শব্দের অর্থ কি? সুডো মানে হচ্ছে ছদ্ম, ঠিক আছে, মানে ডিসগাইজ যেটাকে বলে। আর কোড মানে তো বুঝতে পারতেছো, কোড যেটা অর্থাৎ যেই কোডটা ছদ্মবেশে থাকে। সুডো শব্দের অর্থ ছদ্ম বা সত্য নয়। প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য প্রোগ্রামিং এর মতো কিন্তু প্রোগ্রামিং নয় এমন কিছু সংখ্যক নির্দেশ বা কোড বা স্টেটমেন্টের সমাহারকে সুডোকোড বলে। মানে এটা হচ্ছে এই কোডেরই কার্যাবলী তুলে ধরবে, প্রোগ্রামিং এরই কার্যাবলী তুলে ধরবে এমন কিছু কমান্ড, দেখে মনে হবে কোড কিন্তু আসলে কোড না। এগুলাকে বলা হয় কি? সুডোকোড। সুডো হচ্ছে একটা জাপানি শব্দ, সুডো হচ্ছে জাপানি শব্দ, PACUDO, সুডো, সুডোকোড। ওকে। প্রোগ্রাম ডিজাইন মডেল, এটা হচ্ছে প্রোগ্রাম গঠন রীতি অনুসারে মডেল দেওয়া আছে। দেখো স্ট্রাকচার্ড, অবজেক্ট ও অবজেক্ট ওরিয়েন্টেড, এটা একসাথে হবে, স্পেস পড়ে গেছে এখানে একটা।
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, সবগুলো আলাদা করে দেখা হবে, জাস্ট এখন মনে রাখো যে এই 4 ধরনের আছে। সি প্রোগ্রামিং ও তার সুবিধা। আচ্ছা, এখানে প্রোগ্রামিং কিছু দেওয়া নাই, জাস্ট ডেসক্রিপশন গুলো দেওয়া আছে, ঠিক আছে? সি প্রোগ্রামিং এর সুবিধা কি সেগুলো দেওয়া আছে। সি থেকে স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। সি থেকে না, সি কে স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, একে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয়। ইংরেজি ভাষার মতো সহজ ভাষায় লেখা, সহজ ভাষায় হয়, লেখা সহজ, প্রোগ্রাম রচনা করা সহজ, যেহেতু এটা মানে আধুনিক যে মানুষের ভাষার মতো এই ধরনেরই ল্যাঙ্গুয়েজ একটা। প্রোগ্রামের মধ্যে যে কোনো স্থানে কমেন্ট দেওয়া যায়, উচ্চ স্তরের ও মেশিন ভাষার প্রোগ্রাম লেখা যায়, অল্প মেমরি প্রয়োজন হয়, প্রোগ্রাম ডিবাগিং করা সহজ, যেহেতু মানুষের মতো ভাষা, ডিবাগ সহজে করা যায়। একই সাথে একাধিক ফাইল ও উইন্ডো উইন্ডো নিয়ে কাজ করা যায়, ঠিক আছে? মানে একসাথে তুমি একাধিক উইন্ডো নিয়ে ডেভেলপ করতে পারবা, মানে একাধিক প্রোগ্রাম একসাথে ডেভেলপ করতে পারবা। অসুবিধা হচ্ছে পর্যাপ্ত আধুনিক ফাংশন নেই, নেম স্পেস অগ্রাহ্য করে, অগ্রাহ্য অগ্রাহ্য করে। আচ্ছা, সঠিকভাবে চলক ঘোষণা করতে হয়, মানে তোমার যে কমান্ডগুলো এগুলো অবশ্যই ঠিক হতে হবে। লাইব্রেরি ফাংশনের হেডার ফাইলগুলো ঠিক মতো ডিক্লেয়ার করতে হয়, মানে ডিক্লেয়ার করতে হয়, এতটুকু কথা লেখা হয়নি এখানে। প্রোগ্রাম করা সময় চেকিং করা যায় না, প্রোগ্রাম করার সময় চেকিং করা যায় না। আচ্ছা, সি ভাষায় ব্যবহৃত ডেটা টাইপ চার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এগুলো সবকিছুই তোমাদেরকে শেখানো হবে, জাস্ট ডেটা টাইপ গুলো মনে রাখো, তাছাড়া তেমন কিছুই দরকার নাই। এখানে দেখো স্ক্যাপ, প্রিন্ট, গেট চার মানে হচ্ছে কিবোর্ড থেকে একটি ক্যারেক্টার ইনপুট দেওয়া, পুট চার, চার সিআইসিআর চার মানে ক্যারেক্টার, ঠিক আছে? শুধু একটি, এগুলো জাস্ট দেখে রেখো, ঠিক আছে? যখন প্রোগ্রাম শেখানো হবে তখন সবকিছু বোঝানো হবে। এখানে দেখো গেটস, এসতে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? আর গেট মানে হচ্ছে আউটপুট। পুটস, এটা এসতে হচ্ছে স্ট্রিং, আর পুট মানে কি? আউটপুট। আচ্ছা, সিএলআর ভাইয়া এসসিআর, কোডের লেখা তো সিএলআর বোঝা মানে, যাচ্ছে না। এটা বোঝা যাচ্ছে না তাই না? আচ্ছা, দাঁড়াও আমি একটু আইএসওটা কমাই দিই, যদিও এটা তোমরা ইয়া পেয়ে যাবা, মানে অ্যানোটেটটা পেয়ে যাবা। এবার বোঝা যাচ্ছে মনে হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে বলছে সিএলআর এসসিআর, সিএলআর মানে হচ্ছে ক্লিয়ার, এসসিআর মানে স্ক্রিন, মানে স্ক্রিন ক্লিয়ার করার জন্য, মনিটরে পর্দা পরিষ্কার। আর গেট সিএইচ, একটি ক্যারেক্টার ইনপুট কিন্তু মনিটরে তো দেখা যাবে না, ঠিক আছে? তো এই কমান্ডগুলো তোমরা জাস্ট একটু মনে রাখতে পারো, ঠিক আছে? এবং পরবর্তীতে তোমাদের যখন শেখানো হবে তখন কমান্ড ধরে ধরে কোন কমান্ডের কাজ কি সেটা অবশ্যই শেখানো হবে। আচ্ছা, এবার আমরা দেখবো অ্যারে। আমরা ক্লাসের একদমই শেষ দিকে, 1 ঘন্টার মধ্যে তোমাদের ক্লাসগুলো শেষ করে দেওয়া হবে, আমি আইএসওটা ঠিক করে দিই। দেখো, একটি ভেরিয়েবলের নামের আওতায় মেমরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ডেটা সমষ্টিকে অ্যারে বা বিন্যাস বলে। অর্থাৎ অ্যারে শব্দের অর্থ হচ্ছে মূলত বিন্যাস, এই কথাটা মনে রাখতে হবে। অর্থাৎ একই ডেটা টাইপের কতগুলো ভেরিয়েবল সেটকে অ্যারে বলে। একই ডেটা টাইপ যখন তুমি বারবার সেটা সেভ করতেছো তখন সেটা হচ্ছে কি? অ্যারে, ঠিক আছে? আচ্ছা, অ্যারে ভেরিয়েবলের মান নির্ধারণ 4টা পর্যায়ে করা যায়, অ্যারে ঘোষণার শুরুতে, পরে, যখন তুমি অ্যারে ঘোষণা করতেছো মানে যখন প্রোগ্রাম ইয়া করতেছো, নির্বাহ করতেছো তখন, আর হচ্ছে নির্বাহের সময়। এখানে একটা ভুল আসছে, ঠিক আছে? প্রোগ্রাম নির্বাহের পরে, এই 4টা সময়ে অ্যারের মান ঘোষণা করা যায়। আচ্ছা, ক্লাসের একদমই শেষ দিকে এগুলো জাস্ট তোমরা স্লাইডটা পড়বা, ঠিক আছে? মানে সম্পূর্ণ চ্যাপ্টারটা যাতে মাথার মধ্যে থাকে প্রোগ্রাম শেখার আগে, এর জন্য তোমাদের প্রথম ক্লাসটা একদম ডেসক্রিপটিভ রাখা, যে সম্পূর্ণ চ্যাপ্টারটাকে মাথার মধ্যে আনো। প্রোগ্রামে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট একটি ব্লকের মধ্যে যে নামে রাখা হয় তাকে ফাংশন বলে। নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো একটি ব্লকের মধ্যে যখন রাখা হয়, সে একটি ব্লককে বলা হয় ফাংশন, ঠিক আছে? আচ্ছা, ফাংশন প্রোগ্রামকে সংক্ষিপ্ত করে, কারণ একটা ব্লকের মধ্যে আনা হয়। ডিবাগিং সহায়তা হয়, মানে তুমি একটা ব্লকের মধ্যে কি সহজে ডিবাগ করতে পারো, মেমোরি স্পেস কম লাগে ব্লক আকারে হয়ে যাওয়াতে। প্রোগ্রামিং কম সময় লাগে, প্রোগ্রাম সহজ পাঠ্য ও সহজ সংশোধনযোগ্য হয়, একই ফাংশনে ভিন্ন ভিন্ন ইনপুট ডেটা দিয়ে বারবার ব্যবহার করা যায়। আচ্ছা, ফাংশনের প্রকারভেদ, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, একটা ইউজার ডিফাইন ফাংশন। আচ্ছা, এই সব কিছু তোমাদের বিস্তারিত দেখানো হবে। তো এটাই ছিল ক্লাস। এখন কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করতে পারো। এবং রাত 10টায় তোমাদের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে কোশ্চেন বিশ্লেষণ ক্লাস। তোমরা আশা করি ক্লাসে থাকবে যারা কোর্সে ভর্তি হয়ে গেছো।
এবং এই কোশ্চেন বিশ্লেষণ ক্লাসে আমরা হচ্ছে আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। ভাই আপনি ক্লাস নিবেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিব। এটা সাকিব ভাই নেওয়ার কথা ছিল আজকের ক্লাসটা, কিন্তু সাকিব ভাই নিবে না আজকে, আমি নেব। ফ্রি? না, এটা তো ফ্রি না। এটা হচ্ছে যারা ভর্তি হয়েছে তারা, ঠিক আছে, যারা ভর্তি হয়েছে তারা, অ্যাডমিশনের, হ্যাঁ, অ্যাডমিশনের যারা ব্যাচে ভর্তি হয়েছে, আমরা তো অ্যাডমিশনের ক্লাস এখন থেকে শুরু করে দিয়েছি। তোমরা যারা ভর্তি হওনি অবশ্যই ভর্তি হয়ে যেও, আর যারা ভর্তি হয়েছে তারা তো ক্লাস করতেই পারবা। ওকে। এখন থেকে ক্লাস নেওয়ার কারণ হচ্ছে যাতে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে অ্যাডমিশন নিয়ে একটা ধারণা থাকে, বিশেষত মানবিকের স্টুডেন্টদের এই সমস্যা হয় যে দেখা যায় যে এইচএসসি পরীক্ষার পরে গিয়ে তারা চিন্তা ভাবনা শুরু করে যে কোচিং করতে হবে, কোথায় কোচিং করতে হবে, মানে তখন চিন্তা আসে। মানে তারা জানেও না যে ইউনিভার্সিটিতে কি কি কোশ্চেন হয়, কিভাবে কোশ্চেন হয়, কোনো ধারণা নাই এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। তো এই কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এবং যারা শহরে ভালো ভালো কলেজগুলোতে পড়ে, এরা তো ধরো যে ধরো ঢাকা নটরডেম কলেজ বা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বা হলিক্রস ভিকারুননিসা, এরা তো আগে থেকেই প্রিপেয়ার্ড, মানে কোন ধরনের কোশ্চেন হবে প্রস্তুত থাকে। তো সেখান থেকে দেখা যায় যে অন্যান্য মফস্বল থেকে বা অন্যান্য কলেজের এরা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকে। তো যেই কারণে আমরা হচ্ছে, আচ্ছা 7টার ক্লাসগুলো 7টা 15-র দিকে নিলে ভালো হয় নামাজের জন্য। ওকে ঠিক আছে, এটা বলা হবে। হ্যাঁ হ্যাঁ, নামাজের জন্য এখন বেশি সমস্যা হচ্ছে। তো সেজন্য আমরা অ্যাডমিশনের ক্লাসগুলো এসএসসি পরীক্ষার আগেই শুরু করেছি। আশা করি 10টা ক্লাসে তোমাদের দেখা পাবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।